কিরণ দুপাশ থেকে জাভানের হাত সরিয়ে দেয়, কণ্ঠ খাদি নামিয়ে বলে, আপনার সবকিছু নিয়েই সিনক্রিয়েট করা লাগে। বললাম না এটা আপু হয়, বাড়িওয়ালার মেয়ে। ওর পুরো ডিটেলস আমাকে দেবে, পাই টু পাই। কিরণ গুরুত্বহীন গলায় বলে, আচ্ছা আচ্ছা দিব। এখন সরো। ওয়েট। বলেই জাভান কিরণের গালে চুমু এঁকে দিল। কিরণ বিরক্তি নিয়ে তাকায়, তারপর জাভানকে ঠেলে দিয়ে সরে আসে। আয়াত অপেক্ষা করছিল কখন গাড়ির মানুষটা বেরিয়ে এসে বাই বলবে। অন্তত এই ভদ্রতাটুকু আয়াত আশা করেছিল। যখন দেখলো তার আশায় পানি ঢেলে উজান বেরোচ্ছে না, তখন সে নিজে গাড়ির জানলায় গিয়ে ভদ্রতার খাতিরে বলল, লিফট দেওয়ার জন্য ধন্যবাদ। আসো না, আজ আমাদের সাথে ডিনারটা করে যান। আয়াতকে অপমানের সাগরে ভাসিয়ে দিয়ে উজান তার দিকে ফিরল পর্যন্ত না। উত্তর তো কোন ছাড়, কিরণ এসে বাঁচিয়ে দিল ওকে। ওদের ডিনার অনেক আগে কমপ্লিট হয়েছে আপু। আয়াত জোর করে মুখে হাসি ফুটিয়ে বলল, ও আচ্ছা, তাও একবার আসলে ভালো হতো। জাভান গাড়ির দরজা খুলতে খুলতে শুধু এইটুকু বলল, নো থ্যাঙ্কস। তারপর কিরণকে ইশারা দিল ভিতরে যাওয়ার জন্য। কিরণ যতক্ষণ না ভিতরে যাবে ততক্ষণ জাভান দাঁড়িয়ে থাকবে। আয়াত আর কিরণকে বাসা দিয়ে জাভানরা চলে গেল। সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে আয়াত কিরণকে বলল, আচ্ছা কিরণ, তোমার বয়ফ্রেন্ডের ভাইটা আছে না? উজান। হ্যাঁ, ওই উজানি। এই ছেলেটা এত ভাব কিসের? কেমন যেন অহংকারী অহংকারী লাগে। ওকে মোটেও অহংকারী লাগে না, ও আসলেই অহংকারী। এমন কেন? একটু ভালো করে হাই হ্যালো করলো না, ইভেন বাইটাও বললো না। ও এমনই, জন্ম থেকেই নাকি এমন, কারোর সাথে মেশে না। অদ্ভুত। কিরণ চোখ ছোট ছোট করে বলল, তুমি হঠাৎ ওর কথা জানতে চাইছো কেন? পছন্দ টছন্দ হলো নাকি? আয়াত চমকে উঠল। ইস, যাও, পছন্দ করতে যাব কেন? ওনার ব্যবহার আমার কাছে অদ্ভুত লেগেছে, তাই বললাম। আয়াত বলল, সুন্দর জিনিস কারই না বা পছন্দ হয়? কিরণ ফট করে বলে ফেলল, আমার ভাবি হওয়ার ইচ্ছা আছে। আয়াত ভাবতেও পারেনি কিরণ এমন একটা কথা বলে ফেলবে। আসলে কিরণের মুখে কিছু আটকায় না, যা মাথায় আসে তাই বলে ফেলে, কখনো চিন্তা ভাবনা করে না। আয়াত লজ্জায় আড়ষ্ট হয়ে পড়ল। কপট রাগ দেখিয়ে কিরণের পিঠে চাপ্পড় দিয়ে বলল, আমি কিন্তু তোমার বড় কিরণ, এই ধরনের ফজলামি করবে না। কিরণ আর আয়াত দুষ্টুমি করতে করতে আয়াতের ফ্ল্যাটে চলে যায়। রাত 12টা বাজলে কিরণ ফিরে যায় নিজের ফ্ল্যাটে। রুমে ঢুকেই দেখে মীরা চিন্তিত মুখে বসে আছে। কিরণ মীরার মাথায় ঠুয়া মেরে বলে, বয়ফ্রেন্ড আবার ছ্যাঁকা দিল নাকি? এমনি বসে আছিস কেন? কিরণকে দেখে মীরা লাফ দিয়ে উঠে কিরণের কাছে গেল। এতক্ষণ লাগে আসতে? আয়াত আপুকে কতবার ফোন দিলাম, একবারও ধরলো না। কিরণের ব্যাগটা টেবিলে রেখে সোফায় গা এলিয়ে দিল। চোখ বন্ধ করে এক হাতে মাথায় টিপতে লাগলো। মীরা এসে কিরণকে টেনে ওঠালো, বলল, বাকি দুটোর কথা বাদ দে, তুই খবর পেয়েছিস? কিরণ বিরক্তকর দৃষ্টিতে তাকালো। সাদবান যে মারা গিয়েছে। কিরণ চকিতে তাকালো মীরার দিকে, বিরক্ত ছুটে গেল তার। বিস্মিত চোখে তাকিয়ে বলে, কি বলছিস তুই? তুই এখনো জানিস না? আমাকে সালেহা ফোন দিয়ে বললো এই কথা, তোকে যেন জানাই। আমি তো ভেবেছিলাম তুই জানিস। তারপর মীরা সাদমানের অ্যাক্সিডেন্টের পুরো ঘটনা কিরণকে বলল। কিরণ থপ মেরে কিছুক্ষণ বসে রইল। এই খবরটা তার কাছে পুরোই অনাকাঙ্ক্ষিত। তখন জাভানও সাদমানের ব্যাপারে কিছু বলছিল, তার মানে জাভান জানতো। তাহলে তাকে কেন বলেনি? এই যে এতটা সময় একসাথে থাকলো, তাও তো জাভান কিছু বলল না। সাদমানের জন্য একটু মন খারাপ হলো তার, যেহেতু তার এক সময়কার ফ্রেন্ডের তালিকায় ছিল। তবে সে চিন্তিত সাদমানের মৃত্যুটা অ্যাক্সিডেন্ট নাকি মার্ডার। কিরণ তড়িৎ গতিতে ফোনটা নিয়ে রুমে চলে গেল। ফোন করলো জাভানকে, রিসিভ হলো না। 3বার রিং হওয়ার পর জাভান না ধরলে সে উজানকে ফোন করলো। একবার রিং হওয়ার পরই উজান কল রিসিভ করলো। রিসিভ হওয়া মাত্রই কিরণ হড়বড় করে বলল,
জাওহান কোথায়? শাওয়ারে। এত রাতে কিসের শাওয়ার? আজ সারাদিনে গোসল করিনি তাই। কিরণ এবার মেন পয়েন্টে চলে গেল। সাদমানের মৃত্যুর খবর তোমরা জানতে, তাও আমাকে বলনি কেন? ওপাশ থেকে উজানের শান্ত কণ্ঠ ভেসে আসলো। আমার কাছে সাদমানের মৃত্যুর খবর অতটাও ইম্পর্ট্যান্ট ছিল না, তাই জানাইনি। জুফ কেন জানাইনি তা ওকে জিজ্ঞেস করো। মানে কি, একটা মানুষ মারা গিয়েছে, এটা কি একবার জানানো যায় না? ইম্পর্টেন্ট আনইম্পর্টেন্টের কথা আসছে কেন? এখন তো জেনেছো যে ও মারা গিয়েছে, রাখলাম। দাঁড়াও, সাদমানকে জুভ মেরেছে তাই না? ওর দ্বারাই এটা সম্ভব। বলো জাওহান মেরেছে। ওপাশ থেকে সাথে সাথে কোনো শব্দ আসলো না। এক মুহূর্ত চুপ থেকে উজান বলল, জুফ মারেনি, এটা একটা অ্যাক্সিডেন্ট। উজান এক পলক বাথরুমের দরজার দিকে তাকালো। মনে মনে ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আজ পুরোটা দিন জুফ আমার সাথে ছিল। আর তুমি কি শোনোনি যে সাদমান যে ড্রাঙ্ক ছিল? ড্রাঙ্ক অবস্থায় কেউ গাড়ি চালাতে পারে? উজানের সাথে জাভান ছিল না আসলে। উজান নিজেই বাড়িতে এসেছিল 8টায়। তাকে আর্ট শপে যেতে হয়েছিল। সে আসার আরও আধা ঘন্টা পর জাভান এসেছিল। এখন কোনো ঝামেলা চায় না বলে উজানকে মিথ্যাটা বলতে হলো। তুমি কি আমাকে বিশ্বাস করছো না? কিরণের সোজা সাপটা উত্তর। ফাইন, দ্যাটস আপ টু ইউ, রাখছি। কিরণ ব্যস্ত কণ্ঠে বলে, বারবার নিজের ভাইকে দোষী বলার উজানের কিছুটা রাগ হয়। শক্ত গলায় বলে, লিসেন কিরণ, শুধু শুধু আমার ভাইটাকে ব্লেম করা বন্ধ করো। আর একবার জুফকে ব্লেম করলে ভালো হবে না। তোমার কাছে কোনো প্রমাণ আছে? নিজের চোখে দেখেছো একবারও? আনসার মি। কিরণ স্থিমিত গলায় বলল, তাহলে তাহলে কিসের ভিত্তিতে জুয়ের ওপর দোষ চাপাচ্ছ? ওকে রাগাতে চাইছো কেন আবার? এসব না করলে তোমার ভালো লাগে না, তাই না? কিরণ চুপ হয়ে গেল। উজান বড় একটা শ্বাস ফেলল, গলার স্বর স্বাভাবিক করল। লিসেন কিরণ, জুভ এখন আর এসবের মধ্যে নেই। ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। নিজেদের মধ্যে ঝগড়া করে সম্পর্কটাকে খারাপ করো না। কি বলছি শুনেছো? ওকে বাই। উজান ফোনটা কান থেকে নামানোর সাথে সাথে কিরণ আবার ডাকলো। আবার কি? কিরণ রিকোয়েস্ট করলো, এতক্ষণ যা কথা হলো জুভ যাতে না জানে প্লিজ। কেন জানবে না? তুমি যে জুভকে সন্দেহ করছো তা তো জুভের জানা উচিত। প্লিজ উজি, ওকে বলো না, ও রাগ করবে তাহলে। উজান কিছু না বলে কল কেটে দিল। বিরক্ত লাগছে তার। জাওয়ান শাওয়ার থেকে বেরোলেই উজান ডাক দেয়, জুভ, তোর সাথে আমার কিছু কথা আছে। জাওয়ান সোজা বেডের মধ্যে চিত হয়ে শুয়ে পড়ে। কোনো কথা নেই, আমি এখন ক্লান্ত। জুভ, গুড নাইট। জুব বালিশ নিয়ে নিজের মাথার উপর দিয়ে দিল। উজান চোখে চশমা ঠিক করে বলল, সাদমানের ব্যাপারে কথা বলবো। জাওয়ান বালিশ সরিয়ে উঠে বসলো। বালিশটা উজানের পায়ের কাছে ছুঁড়ে মেরে বলল, আমি কোনো কথা বলতে আগ্রহী নই, ডোন্ট ডিস্টার্ব মি। তুই এখন আসতে পারিস। বলে সে শুয়ে পড়ল। দয়া করে লাইটটা অফ করে দিয়ে যাস। উজান কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নিজের ফ্ল্যাটে চলে আসলো। এই দুজনের চক্করে পড়ে তার মাথা ব্যথা করছে। এখন একটাই শান্তির জায়গা আছে। কফি মেকার থেকে কফি নিয়ে সে নিজের পেন্টিং রুমে চলে গেল। স্লাইডিং ডোর খুলতেই হুড়হুড় করে বাতাস প্রবেশ করলো পুরো রুমটাই। উজান প্রাণ ভরে শ্বাস নিল, চোখে চশমাটাও খুলে রেখে দিল। এখান থেকে পুরো শহর দেখা যায়, লাল নীল বাতি জ্বলে। এখনো জীবন্ত আছে শহর। গাড়ির আওয়াজ কমে না, আর না মানুষের সমাগম। উজানের আর এই শহর ভালো লাগে না। তার নীরব নির্জন নিস্তব্ধ জায়গা পছন্দ। ইচ্ছা করে অদূরে কোথাও চলে যেতে, যেখানে কোনো মানুষের আনাগোনা নেই, নেই কোনো জীবনের ঝামেলা। থাকবে শুধু সে আর তার স্বপ্নগুলো। আঁকড়ে ধরে বাঁচবে তার স্বপ্নকে। কবে এই ব্যস্ততম শহর থেকে মুক্তি মিলবে? কিরণের দিনকাল আনন্দেই কাটছে। জাভান গত শুক্রবার নিউ ইয়র্ক গেছে। 1 সপ্তাহ হয়েছে, আর 1 2 দিন পর চলে আসবে বলেছিল। এই কদিন জাভানকে না জানিয়ে সে ময়মনসিংহে তার গ্রামের বাড়িতে বেশ জমিয়ে দিন কাটাচ্ছে। পরিবার বলতে তার মা আর ছোট ভাই আছে। বহুদিন পর পরিবারের সাথে থাকতে পেরে তার আনন্দের সীমা নেই। সে মীরাকেও সাথে নিয়ে এসেছিল। আজ তার যাওয়ার দিন। কখন না কখন জাভান এসে পড়ে, আর তাকে যদি না পায় তাহলে বড় কেলেঙ্কারি ঘটে যাবে। বাসে বসে জানলার পাশে এক ধ্যানে কিছু ভাবছিল কিরণ।
ভাবছিল কিছু দেখা যাচ্ছে না কুয়াশার কারণে। সকালে ঘন কুয়াশার আবরণ সমস্ত কিছু ঢেকে গেছে। তার কোলে কিউট একটা বিড়াল ছানা। কিরণের বিড়াল খুব পছন্দ। বিড়ালটাকে রাস্তায় পেয়ে উঠিয়ে এনেছে সে। জ্যাকেট দিয়ে বিড়ালটিকে আড়াল করে রেখেছে শীতের হাত থেকে। বিড়ালের গায়ে হাত বুলিয়ে বিড়ালটিকে ওম দিচ্ছে। এত কিউট, একদম গোলুমুলু। কিরণ বিড়ালটির মাথায় কয়েকটা আলতো চুমু খেলো। মীরা তার পাশে বসে মোবাইল দেখছিল। তখন মীরার ফোন বাজলো। দেখলো জাওভান। মীরা কিছুটা অবাক হলো। জাওভান কিরণকে কল না করে তাকে কল করছে কেন? তারপর দৃষ্টিপাত করলো কিরণের হাতের কাছে থাকা মোবাইলটাকে। সেখানে নোটিফিকেশনে জাওভানের দিয়া 45টি মিস কল। কিরণের ফোন সাইলেন্ট করা। এদিকে মীরার ফোনেও কল করছে জাওভান। সে ধরলো না, ধরলে তো বুঝে ফেলবে তারা পাশে। তখন ঝড় যাবে কিরণের ওপর। মীরা হাত দিয়ে ধাক্কা দিল কিরণকে। কি হয়েছে? মোবাইল দেখ ছাগি। বিরক্ত নিয়ে মোবাইল দেখলো কিরণ। মোবাইল দেখতেই তার চক্ষু চড়ক গাছ। জাওভানের এতগুলো কল। সে দ্রুত কল ব্যাক করতে নিল। থামিয়ে দিল মীরা। গাধার বাচ্চা গাধি, কল ধরিস না। ধরলে বুঝে ফেলবে যে তুই বাইরে, আর আজ অফিসও বন্ধ। যদি বলে তুই কোথায়, তখন কি বলবি? আসলেই তো থ্যাঙ্কস রে। কিরণ যেন বড় বাঁচা বেঁচে গেছে। এক্ষুনি তো একটা অঘটন ঘটাতে যাচ্ছিল। শিট। তাড়াতাড়ি মেসেজ কর, শালা তো আমার মোবাইলে বারবার কল দিচ্ছে। মীরার তারা কণ্ঠ। কিরণ মেসেজ অপশনে গিয়ে তাড়াতাড়ি জাওহানকে মেসেজ করলো। আজও কল দিচ্ছ কেন? দেখছো না ধরছি না? তৎক্ষণাৎ রিপ্লাই এলো জাওহানের। কল ধরছো না কেন? কল ধর তাড়াতাড়ি। জাওহানের মেসেজে রাগের অস্তিত্ব টের পেল কিরণ। কিন্তু কিরণ উল্টো এমনভাবে মেসেজ করলো যেন সে নিজেই রেগে আছে। আরে কচুর মাথা, মোবাইলের স্পিকারে কি যেন সমস্যা হয়েছে। কোনো কথা শোনা যায় না, বলাও যায় না, তাই ধরছি না। তাই বলে যখন কল দিয়েছি তখন কেন মেসেজ করলে না? এত দেরি কেন লাগলো তোমার? ঘুমোচ্ছিলাম, ফোন সাইলেন্ট ছিল। ফোন সাইলেন্ট কেন করেছিলে? মনে নেই কেন করেছিলাম, হয়তো ভুলে। নাকি আমি ফোন করলে তুমি বিরক্ত হও বলে? কিরণ ঠিক তাই লিখে তারপর কেটে দিল। আবার নিজেকে সংযত করলো আপাতত কোনো ঝগড়া না করার। কিন্তু জাওহানকে এত কৈফিয়ত সে দিতে পারবে না। খুব বিরক্ত লাগে জাওহানের এই সাধারণ ব্যাপার নিয়ে ঘাটাঘাটি করাটাকে। তাই এই কথাবার্তার ইতি টানতে সে একটু লুতুপুতু লেখা লিখলো। কি যা তা বলছো? তোমার কল পেলেই তো আমি সবচেয়ে বেশি খুশি হই জাওভান। ভালোবাসার মানুষের ডাকে কেউ বিরক্ত হয় বুঝি? আমার ভালোবাসার মানুষ তো ওয়ান অ্যান্ড অনলি তুমি, আমার জাওভান ওরফে আমার জান। তারপর কয়েকটা কিসিং ইমোজি। মেসেজটা লিখতে গিয়ে কিরণ হেসে দিল। মীরা ফিক করে হেসে দিল। যেন এর চেয়ে ফানি জিনিস তারা আর কোথাও দেখেনি। মীরা হাসতে হাসতে গড়িয়ে পড়ল কিরণের উপর। উপাস থেকে কয়েক মুহূর্ত কোনো মেসেজ আসেনি। তাই কিরণ হাসি থামিয়ে লিখল, সোনা, আমার আরো ঘুম পেয়েছে, একটু ঘুমাবো, পরে কথা বলি প্লিজ লাভ। তাও কোনো রিপ্লাই আসলো না। কিন্তু সিন হলো ঠিকই। কিরণ জানে জাওভান মেসেজের দিকে এখন চোখ বড় বড় করে তাকিয়ে আছে। কারণ জাওভান কিরণকে এর আগে কোনো দিন এত রোমান্টিক আলাপ করতে দেখেনি। তাই বোধহয় বেচারা শখ খেয়েছে। কিরণ আবার লিখল, আপাতত বাই, আমি নেট অফ করে দিচ্ছি, এখন কল দিও না, বাই। তারপর সে মেসেঞ্জার ক্লোজ করে দিল। মীরা তখনও হাসছে। কিরণ মুচকি হেসে জানলার বাইরে তাকালো। এখনো কুয়াশা কাটেনি। 10টা তো বাজে প্রায়। শীত লাগছে বেশ। কিরণ জানলাটা টেনে দিল। হাচমকা মীরা প্রশ্ন করলো, তুই কি জাওয়ান ভাইয়াকে সত্যি ভালোবাসিস? কিরণ মীরার দিকে ফিরল। মীরার মুখে হাসি উধা হয়ে ভর করেছে সিরিয়াসনেস। কিরণ হালকা হেসে বলল, তোর কি মনে হয় ভালোবাসি ওকে? এই কয়েকদিনে তো আর ভাইয়ার কথাবার্তায় আমার কাছে মনে হয়েছিল তুই ভাইয়াকে ভালোবাসিস, কিন্তু আজ মনে হচ্ছে না। কিরণ একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল, ভালোবাসি না ওকে, ভালোবাসি না তাকে, কখনো পারবো কিনা তাও জানি না। তাহলে তুই যে নিজে থেকে প্রতিদিন ভাইয়ার খোঁজ নিস, তারা তো কেয়ার করিস, এগুলো কি? এগুলোকে তোর ভালোবাসা মনে হয়? মায়া বলতে একটা জিনিস আছে মিরি, যুবের সাথে থাকতে থাকতে ওর প্রতি আমার শুধু মায়া কাজ করে। এটা কি অস্বাভাবিক কিছু? আমরা যদি নর্মালি কারোর সাথে কয়েকদিন মিশি, তার প্রতি স্বাভাবিকভাবেই আমাদের মায়া কাজ করবে। আর সেখানে জাওভানের সাথে আমার সম্পর্কের 8 মাস প্রায়। ও নিজেও প্রতিদিন আমার খোঁজ খবর নেয়, কি করেছি না করেছি সব বিষয়ে কেয়ার করে। হ্যাঁ মানছি ওরে সব অতিরিক্ত, কিন্তু ও যদি একদিন এমন না করে তাহলে ব্যাপারটা আমার কাছে অস্বাভাবিক লাগবে।
এবং আমি জাওভানের এই পাগলামিগুলো মিস করব। কিন্তু তাই বলে কি এটা ভালোবাসা? জাওভানের এসব পাগলামি শুধু অভ্যেসে পরিণত হয়েছে, আর এই সবই মায়ার বশে। ভালোবাসলে মনের থেকে যে একটা টান আসে, ওই টানটা আমার জাওভানের জন্য কাজ করে না। আর অনেস্টলি জাওভান আমার ভালোবাসা ডিজার্ভ করে না, শুধু মায়া ডিজার্ভ করে। তাহলে তুই যে জেলাস হোস, ইয়া নাকি জওয়ান ভাইয়ার পাশে দেখলেও তো তুই জেলাস হোস, এই জেলাসটাও কি মায়া? কিরণ একটা হতাশার নিঃশ্বাস ফেলল। মীরা শোন, তোর একটা ফ্রেন্ডের সাথে যদি হঠাৎ অন্য একজন এসে ক্লোজ হওয়ার চেষ্টা করে, তখন কিন্তু তোর মধ্যে জেলাসি কাজ করে। তোর মন চায় ওই ফ্রেন্ডটার সাথে আমি ছাড়া আর কেউ ক্লোজ না হোক। তার মানে কি তুই ওই ফ্রেন্ডকে ভালোবাসিস? তাহলে আমরা চাই কেউ যদি আমাদের দিকে তার একান্ত সব ধ্যান দেয়, সেই একই ধ্যানটা যাতে অন্য কেউ না নেয়। এটা জেলাসি, কিন্তু ভালোবাসা না। এর জন্য দোষী কিন্তু ওই মানুষটাই। সে যদি আমাদেরকে এতটা ইম্পর্টেন্স না দিয়ে সবাইকে সমান ইম্পর্টেন্স দিত, তাহলে এই জেলাসিটা আমাদের মধ্যে কাজ করতো না। ঠিক তেমনই জাওভান তার সব ধ্যান জ্ঞান আমাকে দিয়েছে। এখন ইনায়া যদি এসে ভাগ বসাতে চায়, তাতে আমার জেলাস হওয়া নর্মাল। কিন্তু তুই তো জওয়ান ভাইয়াকে ভালোবাসিস না, তাহলে এত জেলাস কেন হোস? যেহেতু তোদের মধ্যে ভালোবাসা নেই, তার মানে তো একদিন না একদিন তোকে জওয়ান ভাইয়াকে ছাড়তেই হবে। তখন তুই জেলাস হবি না যদি ভাইয়ের মনে অন্য কেউ আসে। কিরণ তাচ্ছিল্যে হাসি হেসে বলল, একটা কথা ভুল বললি। ভালোবাসা আছে, তবে তা সম্পূর্ণ জাওভানের তরফ থেকে। আমার তরফ থেকে শুধুই মায়া। আর আমি জানি না কোনোদিন জাওভানকে ছাড়তে পারবো কিনা। সরি, আমি না, জাওভান আমাকে ছাড়তে পারবে কিনা। তার মানে তুই জওয়ানকে ছাড়তে চাস? বহু আগে থেকেই। তাহলে সম্পর্কে গেলি কেন? ভালোই তো ছিলি তুই যখন পালিয়ে গিয়েছিলি, যেদিন জওয়ান ভাইয়াকে রিজেক্ট করেছিলি, ফিরে আসলি কেন? কিরণ নিশ্চুপ রইল। সে এসব বলতে পারবে না মীরাকে। এমন অনেক কথাই আছে যা সে মীরাকে কেন কাউকেই বলেনি। কিরণ এবার উদাস কণ্ঠে বলল, আচ্ছা, ওই মায়া দিয়ে কি সংসার করা যায় না? জাওভান তো আমাকে ভালোবাসে, আর ওর জন্য আমার মায়া কাজ করে। তাহলে ভালোবাসা মায়া দিয়ে কি সংসার করা যায় না? তা তো অবশ্যই যায়, কিন্তু কথা হলো ভাইয়ের ভালোবাসা তো অসুস্থ ভালোবাসা। তোর এই মায়া বিয়ের পর তিক্ততায় রূপ নেবে। তখন জওয়ান ভাইয়ার এত কেয়ার, পাগলামি গলায় ফাঁসির মতো লাগবে। এখনই তো তোকে পারমিশন ছাড়া কোথাও যেতে দেয় না, কারোর সাথে মিশতে দেয় না। বিয়ের পর তো শিকল দিয়ে আটকিয়ে রাখবে। কিরণ কিছু বলল না। সে জানে মীরা ভুল কিছু বলেনি। জওয়ান জীবনে আসার পর তার স্বাধীন জীবন পরাধীন হয়ে গিয়েছে, আর বিয়ে করলে তো তার জীবনই শেষ। ভালোবাসা দিয়ে সংসার করা গেলেও অসুস্থ ভালোবাসা দিয়ে যায় না। তোর মতো চঞ্চল একটা মেয়ের ডানা কেটে দেবে, ইচ্ছে মতো কিছু করতে পারবি না, খাঁচায় বন্দি করবে। অলরেডি করেই ফেলেছে, এখন খালি খাঁচায় তালা মারার পালা। কিরণ খুব বড় করে গভীর একটা শ্বাস ছাড়ল। তার মাথা ব্যথা করছে। কি হবে জাওহানকে বিয়ে করলে? তার বাসায় পৌঁছালো দুপুর 1টায়। কিরণ ক্লান্তি নিয়ে ঘরে ঢুকলো। ড্রয়িং রুমের সামনে দিয়ে তার রুমে যেতেই গম্ভীর পুরুষালী একটা কণ্ঠ বলে উঠল, ছুটি কেমন কাটলো? চমকালো কিরণ। চকিতে তাকালো ডান পাশে নরম গদিতে বসা পুরুষটির দিকে। উজান পায়ের উপর পা তুলে বসে আছে, তার সরু দৃষ্টি কিরণের উপর। এই কনকনে ঠান্ডায় কিরণের মেরুদণ্ড বেয়ে ভয়ের শীতল স্রোত বয়ে গেল। উজান এখানে? আর ছুটির ব্যাপারটা উজান কিভাবে জানলো? এইসব ভেবে কিরণের কপালে দরদর করে ঘাম ঝরতে লাগলো এই শীতে। উজান পা নামিয়ে কোটের পকেটে হাত দিয়ে ধীর পায়ে কিরণের নিকটে আসলো। 1 হাত দূরত্ব তাদের মাঝে। হাত বাড়িয়ে কিরণের কপালে জমে থাকা ঘামের ফোঁটা তর্জনীতে নিল। উজানের গরম হাতের পরশে কেঁপে উঠল কিরণ। উজান আঙুলে থাকা ঘামের ফোঁটা বৃদ্ধাঙ্গুলে দিয়ে চুটকির মতন করে ছুঁড়ে মারল ভীত সন্ত্রস্ত কিরণের মুখে। চোখ কুচকে বন্ধ করে নিল কিরণ। উজান একটু দূরে সরে আসলো। কিরণকে পা থেকে মাথা পর্যন্ত দেখল। শান্ত গলায় বলল, শশী লজ, জয়নুল আবেদিন পার্ক, জাদুঘর, সিলভার প্যালেস ঘোরা শেষ নাকি আরো বাকি আছে? কিরণ বিস্মিত হলো। উজান কিভাবে জানলো সে ময়মনসিংহে গিয়ে এইসব জায়গায় ঘুরেছে? অফিস থেকে ছুটি নিয়ে এই অল্প কয়েকদিনে তো বেশ ঘুরলে, বলে উজান। কিরণ কণ্ঠে বিস্ময় ঢেলে বলল, তুমি কিভাবে জানো এসব? উজান কিছু বলল না, কিন্তু কিরণের কেন যেন মনে হলো উজান তার কথার প্রত্যুত্তরে হাসছে।
জুভ তো তোমার দায়িত্ব দিয়ে গেছিল আমার উপর। অনেকক্ষণ পর বলল, উজান। তার মানে কি তুমি আমাকে স্টক করেছিলে? কিরণের কণ্ঠে হালকা রাগ। পাগল নাকি? আমার তো আর খেদে কাজ নেই, তোমার মতো মেয়ের পিছন পিছন ঘুরবো। উজানের কণ্ঠে তাচ্ছিল্য। তোমার মতো মেয়ে মানে কি বোঝালে? উজান তার উত্তর না দিয়ে বলল, এই যে পাখির মতো এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছ জুভের অনুপস্থিতিতে, জুভ কি জানে? তুমি যদি বলে থাকো তাহলে তো জানবেই। কিরণের কাট কাট উত্তর। মনে মনে সে ভয় পেলেও প্রকাশ করলো না। ভয় পেতে দেখলে উজান আরো পেয়ে বসবে। উজান এক হাতে চশমা ঠিক করলো। কিরণের এবার কেন যেন মনে হলো উজান হালকা হাসলো, অথচ তার মুখ একদম নির্বিকার। নাকি কিরণ ভুল ভাবছে? চলো, এই বলে উজান বেরিয়ে যেতে লাগলো। প্রশ্ন করলো কিরণ, গেলেই দেখতে পাবে। আর কিছু জামা কাপড় প্যাক করে নাও। দীর্ঘ জার্নির পর কিরণের কোথাও যেতে মন চাইছিল না। একটু ঘুমাতে পারলে ভালো হতো, কিন্তু আপাতত উজানের সাথে তর্কে যেতে চাইছে না। যদি রাগের মাথায় জাওহানকে বলে দেয় সব। অকর্তা কিরণ উজানকে অনুসরণ করতে লাগলো। উজান ড্রাইভিং করছে আর কিরণ তার পাশে বসে বিড়ালের গায়ে হাত বুলাচ্ছে। তাদের মাঝে পিনপতা নীরবতা। প্লেলিস্টে বাজছে লাভ স্টোরির গানটা। কিরণের চুল বাতাসে উঠছে। সে চুলগুলো ঠিক করলো না, উঠতে দিল। আজ অনেক ক্লান্তি লাগছে তার। গানটি খুব সুন্দর, কিন্তু ভাষাটা কেমন অচেনা লাগছে। ইংলিশ না, তাও গানটা হৃদয়ে দাগ কাটার মতো, যেন এক্ষুনি কেঁদে দেবে। উজান জানলা তুলে দিল। বন্ধ করলে কেন? ঠান্ডায় বিড়ালটির কষ্ট হচ্ছে। কিরণ এতক্ষণ খেয়াল করলো যে তার কোলে বিড়াল আছে। আসলে এত ক্লান্তি লাগছিল শরীর। উজান, তুমি সত্যি জুভকে কিছু বলনি তো? সাবধানে প্রশ্ন করলো কিরণ। তোমাদের মাঝে ঝগড়া মেটাতে মেটাতে আমি ক্লান্ত। সামনে তাকিয়ে উত্তর দিল উজান। প্রশান্তির নিঃশ্বাস ফেললো কিরণ। যাক, তার মানে উজান কিছুই বলেনি। আচ্ছা, এই কথাটা কোন ভাষার? ফ্রেঞ্চ। তুমি বুঝো লিরিক্সগুলো? না বুঝলে চালিয়েছি কেন? উফ, এই ছেলেটা কি কিরণের সাথে নর্মাল ভাবে একটু কথা বলতে পারে না? এত তেড়া কেন? ফালতু। কিরণ আর কিছু বলল না, চোখ বন্ধ করে গানটা উপভোগ করতে লাগলো। কিরণ অনুভব করলো কেউ তাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে পিছন থেকে। কিরণ পিছনে দাঁড়ানো মানুষটির পায়ের ওপর ভর দিয়ে দাঁড়িয়ে আছে। সে দেখতে পারছে না মানুষটি কি। তার সামনে গাঢ় নীল সমুদ্র। এখন রাত নেমেছে সমুদ্রে। পূর্ণ চাঁদ তার রূপালী আলোয় আলোকিত করছে সমুদ্রকে। চারিদিক জ্যোৎস্না, এত সুন্দর। চোখ জোড়ানো ঠান্ডা হিম শীতল বাতাস কিরণের পাতলা সাদা গাউন ভেদ করে শরীরের শীতল স্পর্শ ছুঁয়ে ছুঁয়ে দিচ্ছে। এত শান্তি। কিরণের কাছে মনে হলো সে সমুদ্রের পানির উপরে হাঁটছে। তার ভয় হতে লাগলো। মাথা নাড়িয়ে না না করতে লাগলো। তার ভয় লাগে পানিতে নামতে, কিন্তু কোমর জড়িয়ে আঁকলে রাখা মানুষটি তাকে আশ্বস্ত করলো। মানুষটির কণ্ঠ এত স্নিগ্ধ হয়ে কিরণের কানে প্রবেশ করলো যে কিরণ ভুলে গেল তার পানিতে ভয় আছে। এই স্নিগ্ধ জ্যোৎস্না মেশানো রাতের শ্রুতিমধুর কণ্ঠের ব্যক্তিটিকে ঢাল করে শীতল গম্ভীর সায়রে ডুব দিল কিরণ। তার ভয় নেই, কোনো বাধা নেই। আছে শুধু কিরণ, সে এবং গম্ভীর সায়র। গালে কারোর ঠান্ডা হাতের স্পর্শে চোখ খুলল কিরণ। তার মানে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। গান শুনতে শুনতে কখন চোখ লেগে এসেছিল সে নিজেও বলতে পারবে না, কিন্তু সে নড়তে পারছে না কেন। শরীর অবশ লাগছে। খুব কষ্টে চোখ ভালো করে খুলে দেখলো জাভানের চোখের কালো মণি তার দিকে নিবদ্ধ। তাকে দেখছে এক ধ্যানে। তার চোখে মুখে প্রশান্তির ছোঁয়া। কিরণ উঠতে গিয়ে বুঝলো জাভানের কোলে ঘুমাচ্ছিল। ভালো করে চারিদিকে খেয়াল করে দেখলো এখন তারা এয়ারপোর্ট থেকে বেরোচ্ছে। উজান সামনের সিটে। কেমন আছো সোনা? জাভান বলল নরম গলায়। ভালো। তোমার কি আজ আসার কথা ছিল? জাভান তার উত্তর না দিয়ে কিরণের দিকে তাকিয়ে রইল। কিরণের ঘুমু ঘুমু কণ্ঠ কি আবেশী, আর তার ঘুমু ঘুমু চেহারা কোমল স্নিগ্ধ। ইচ্ছে হচ্ছে এই মেয়েটাকে বুকের ভিতরে ঠুকিয়ে ফেলতে। এত সুন্দর কেন মেয়েটা? জাভান কিরণের গালে কপালে গভীর চুমু দিল। কিরণ কারেন্টের শক খেলো যেন। এখান থেকে আয়নায় সরাসরি উজানকে দেখা যায়। লজ্জা নেই জাভানের। সারো,
ফিসফিস করে বলল কিরণ, কিন্তু জাভন তো ছাড়লই না, বরং কিরণের হাতে চুমু দিতে লাগলো। প্রত্যেকটা চুমুর আওয়াজ পর্যন্ত হচ্ছে। কিরণের কান গরম হয়ে গেল রাগে লজ্জায়। জাভানটা আসলেই বেশরম। তার লজ্জা না থাকলে কিরণের আছে। কিরণ জাভানের চুল খুব জোরে টেনে ধরে তাকে ছাড়িয়ে সিটে বসে পড়ে। জাভান আবার এগিয়ে আসতে নিলে কিরণ জুতা খুলে হাতে নেই। জাভানকে চোখ রাঙিয়ে শাসায়। জাভান ঠোঁট কামড়ে হাসে। কিরণের মনটা ফুরফুরে লাগছে এই স্বপ্নটার কারণে। এমন স্নিগ্ধতায় মাখানো স্বপ্ন প্রতিদিন কেন দেখে না সে? একসময় গাড়ি থামে। উজানের পাশের সিটে উঠে বসে ইয়ানা। ভ্রু কুচকে এলো কিরণের। ইয়ানা হঠাৎ আবারও গাড়ি চলতে শুরু করে। এই রাস্তা তো তাদের বাসার রাস্তা না, তাহলে কোথায় যাচ্ছে তারা? কিরণ প্রশ্ন করলো এবার। কোথায় আছি আমরা? তোমার শ্বশুর বাড়ি। বলল জাভান। কিরণ চোখ রাঙালো। সত্যি করে বলো, কোথায় যাচ্ছি? গেলেই দেখতে পাবে। উজান উত্তর দিল। জাভান বলল, ব্রো বলেছে আমাকে কি একটা সারপ্রাইজ দেবে, সেখানেই যাচ্ছি। কিরণ অবাক হয়ে বলল, তো তোমার সারপ্রাইজ দেখতে আমি কেন যাচ্ছি? জাভান কিছুটা রাগী গলায় বলল, কারণ আমি মানেই তুমি আর তুমি মানেই আমি। জাভানের আদিক্ষেতায় ভেঙচি কাটে কিরণ। অতঃপর তারা এসে পড়ল। গাড়ি থেকে নেমে চমকে যায় কিরণ। তার মুখ দিয়ে আপনা আপনি বের হয়, পড়ন্ত বিকেল, শীতের মিষ্টি রোদ গাছের ফাঁক গলিয়ে তিমিরে ঢাকা রাস্তাটিকে আলোকিত করছে। যেখানেই চোখ যায় খালি গাছ আর গাছ। রাস্তায় একদম শেষ মাথাটা অন্যান্য দিনগুলোর চেয়েও যেন আরো বেশি আলোকিত। একটু সামনে এগিয়ে যেতে দেখা গেল খুব বড় একটা জায়গার মধ্যেখানে দখল করে সগর্ভে দাঁড়িয়ে আছে একটি বাংলো। কিরণের সামনে অবস্থিত আলিশান বাংলোটা দেখে হাঁ করে তাকিয়ে আছে। ছোট ছোট কঙ্কর বিছানো পথ পেরিয়ে বাড়ির সদর দরজা। দরজাটা কারুকার্য খচিত। পুরো বাড়িটার রং অফ হোয়াইট। বাড়িটার চারপাশে ঘিরে আছে জঙ্গল। একদম নির্জন একটা এলাকা। পিছনে বহমান নদী। তারপর দূর দূরান্ত পর্যন্ত যেখানেই চোখ যায় সেখানেই বড় বড় সবুজ পাহাড়। এই বাড়িতে আসার পথটিও জঙ্গলের মধ্য দিয়ে। 1 কিলোমিটারের মধ্যে আর কোনো বাড়ি আছে কিনা সন্দেহ। কিরণ বিস্মিত দৃষ্টিতে চেয়ে থাকলো। কিরণের মনে হলো তার যদি উজানের মতন এত টাকা থাকতো তাহলে সে উজানের আগে এই বাড়িটা কিনে ফেলতো, একদম তার মনের মতন। কিরণ কণ্ঠে বিস্ময় ঢেলে বলল, মাই গড, এটা তোমার সারপ্রাইজ? উজির পছন্দ যে এত সুন্দর তা তো জানতাম না। জাভান কিরণকে পিছন থেকে জড়িয়ে ধরল। দেখতে হবে না ভাই টাকার। উজান গাড়ি থেকে তার প্রয়োজনে কিছু জিনিস বের করে বাড়ির দিকে এগিয়ে চলল। তার পিছু পিছু হাঁটছে ইয়ানা। সে মাথা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে ঘুরিয়ে বাংলোটাকে দেখছে। জাভান কিরণের হাত ধরে নিয়ে হেঁটে উজানের পাশে গেল। বলল, আমি কি তোর পর হয়ে গেছি উজি? উজান হাঁটতে হাঁটতেই জবাব দিল, কেন? তাহলে তুই একা একা বাংলো কিনে ফেললি, আমাকে একবার বললি না পর্যন্ত। আমি ভাগ বসাতে আসবো দেখে। উজান ঠোঁট মৃদু প্রসারিত করে বলল, এটা একটা সারপ্রাইজ। আমি চেয়েছিলাম সব ঠিক করে তোকে বাড়িটা দেখাই, আর আবার সব কিছুই তো তোর। জাভান তৃপ্তি ভরা দৃষ্টিতে উজান ও তার বাড়ির দিকে তাকালো। উজানকে দেখে কিরণের মনে হচ্ছে উজানও হাসছে। কিন্তু কি আশ্চর্য, উজানের চেহারার হাসির ছাপ পর্যন্ত নেই। তবু সে মনে হয় উজান মৃদু হাসছে। ভিতরে গিয়ে দ্বিগুণ অবাক হয় কিরণ। ভিতরটা বিশাল বড়। ড্রয়িং রুমের প্রতিটা আসবাবে শিল্পের ছোঁয়া। দেয়ালে মস্ত বড় একটা পেন্টিং। পেন্টিংটা শত রঙের ছোঁয়া দিয়ে একটা মেয়ের মুখ একপাশে আঁকা। মেয়েটির চোখ যেন চেয়ে থেকে কিছু একটা বলছে, এত জীবন্ত। ড্রয়িং রুমের বাম সাইডে থেকে পেঁচানো সিঁড়ি উঠে গেছে উপরে। লম্বা করিডোর ধরে সারি সারি রুম কতগুলো। উজান এই বাড়িটি কিনেছে তার নিজের জন্য। কোলাহল মুক্ত পরিবেশে সে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে চায়। 4 মাসে সে বাড়িতে ইনডোর ডিজাইন কমপ্লিট করেছে। এটাতে সে প্রতিদিন এসে পেন্টিং ভাস্কর্য তৈরি করবে। বাড়িটি কেনাই হয়েছে তার আর্টের উদ্দেশ্যে। দোতলার নির্দিষ্ট একটি রুমে তার পেন্টিং ও স্কাল্পচারের সকল সামগ্রী সমগ্র রাখা। কিরণ আর ইয়ানা সিঁড়ি বেয়ে উপরে উঠে আসলো।
করিডোরে প্রথম সারির রুমের দরজাটা খুলল, আর খুলতেই তাদের দুজনের মুখ হা হয়ে গেল। রুমটিতে কোনো আসবাবপত্র নেই। দেয়ালে, ছাদে আর মেঝেতে রঙের প্রলেপ। দেয়ালে আঁকা 3D নৈসর্গ দৃশ্য, চমৎকার নীলাভ আকাশের নিচে বয়ে চলা নদী, আর পাশে বিভিন্ন ধরনের গাছপালা। কতগুলো ফুল গাছ বাতাসে দোল খাচ্ছে। দুটো খরগোশ উকি দিচ্ছে গাছের মাঝখানে। একটি গাছে ফুলে মোড়ানো দোলনা, যেন স্বর্গীয় দৃশ্য। চোখ জুড়িয়ে যায়। কিরণের মনে হলো সে আসলে কোনো প্রকৃতিতে এসেছে। স্নিগ্ধ সতেজ বাতাস নাকে এসে সুড়সুড়ি দিচ্ছে। মেঝেতে ঘাসের মাঝে গোলাপি এক ধরনের ফুল, যেন সে সত্যি নরম ঘাসে পা ফেলে আছে। কি সুন্দর! উজানের আর্ট দেখলেই বোঝা যায় তার ভিতরটা কত সুন্দর, চিন্তা ভাবনা কতটা মনোমুগ্ধকর। পরের রুমটাতে গেল তারা, আর যেতেই দ্বিতীয়বারের চেয়ে বেশি অবাক হলো কিরণ। এখানে সবগুলো ভাস্কর্য, 2-3টি বাচ্চা ছেলে মেয়ে বসে বসে খিলখিল করে হাসছে। তাদের হাতে কালার প্লেট আর তুলি। একটি মেয়ে দেয়ালে হাতের ছাপ, প্রজাপতির কাজ, বিভিন্ন কিছু আঁকছে, আর বাকি দুটো ছেলে মেয়ে একে উপরের গায়ে রং মাখামাখি করছে। কিরণের মনে হচ্ছে সে বাচ্চাদের হাসি শুনতে পাচ্ছে। সে গিয়ে হাত রাখলো, বাচ্চাদেরকেই ছুঁয়ে ছুঁয়ে দেখলো। মনে হয় জীবন্ত 3টি বাচ্চাকে স্ট্যাচু বানিয়ে দেওয়া হয়েছে। উজানকে যতটাই গম্ভীর দেখাক না কেন, এই আর্টটি দেখে কিরণ নিশ্চিত উজানের ভিতরের বাচ্চা মনটা এখনো জীবিত। তারপরের রুমটিতে গেল। দরজা খোলা মাত্র দুজনে চিৎকার দিয়ে উঠল সমস্বরে। যাবার নিচের তলা দেখছিল, দেওয়ালে দেয়ালে চোখ জড়ানো পেন্টিং। কিরণের চিৎকার শুনতে পেয়ে তার বুকটা ধক ধক করে উঠল। ইয়ানাও চিৎকার করছে।